আজকে আমরা কি পড়ব দেখো। আজকে আমরা যেটা স্টার্ট করব বায়োলজির এবিটিএ টেস্ট পেপারের আমরা এর আগে তিনখানা সেট আলোচনা করে দিয়েছি। আমি সেই তিনখানা সেট এসসি কত ছিল 16 ছিল, আর এসসি মনে হয় 28 ছিল, তারপরে এসসি 42 মনে হচ্ছে ছিল। তারপর আজকে যেটা আলোচনা করব এসসি 55 কি 56 যেটাও একটা হবে, এই সেটটা আজকে আমরা আলোচনা করব। দেখো এবারে আমি এই ভিডিওর নিচের লিঙ্কে আমি তোমাদের এই তিনটা সেটের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা এর নিচে গিয়ে দেখতে পারো। ওকে, এবারে আজকে যেটা আলোচনা করব এসসি 55 বা এসসি 56 যে সেটটা আছে ওই সেটটার সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। দেখো বায়োলজিক্যাল সায়েন্সের কী কোশ্চেন দিয়েছে এবং কেমনভাবে কি আমার এই চ্যানেলে তোমরা পুরো এবিটিএ টেস্ট পেপারে ডাউট সলভ সব কিছু পুরো ডেসক্রাইব সহ আলোচনা করা হবে, দেখতে পাবে তোমরা। দেখো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু ভিডিওর লিঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাবে এবং তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো আজকে যেটা স্টার্ট করছি আমরা কি স্টার্ট করছি, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেনটা কী দিয়েছে যে 3.2 কিলো বেস পেয়ার দীর্ঘ ডিএনএ খণ্ড কি 820টি অ্যাডিনিন বেস আছে, এতে সাইটোসিন বেসের সংখ্যা কত হবে। ঠিক আছে, এবারে আমাদেরকে এটা করে দেখতে হবে। কীভাবে করে দেখবো, দেখো কি আছে, কি সিস্টেম আছে। 3.2 কিলো বেস পেয়ার, তাহলে 3.2 কিলো বেস পেয়ারের কথা বলেছে, বুঝতে পারছো। এবারে 3.2 কিলো বেস পেয়ার মানে এখানে কতগুলো বেস পেয়ার আছে, তাহলে 3.2 ইন্টু 1000, কেন এটা কিলো বেস পেয়ার ছিল তাই আমি নর্মাল বেস পেয়ারে আনতে চাইছি, তার মানে 1000 হবে, তার মানে কত হচ্ছে 3200 বেস পেয়ার, 3200টা বেস পেয়ার ছিল। এবারে এই 3200টা যে বেস পেয়ার ছিল তার মধ্যে বলে দিচ্ছে অ্যাডিনিন গ্রুপ কটা থাকবে 820টা। আমরা জানি এ ডবল বন্ড কী হবে টি হবে, আর জি ট্রিপল বন্ড কী হয় সি হয়। তাহলে অ্যাডিনিন যতগুলো থাকবে থাইমিন ততগুলো থাকবে। তাহলে অ্যাডিনিন যদি এখানে 820টা বলে, তাই না, অ্যাডিনিন যদি 820টা বলে তাহলে থাইমিনও কটা হবে 820টা। তাহলে 820 কত হচ্ছে 8, তাহলে এখানে কত হচ্ছে 0 4 আর 16, তাহলে 1640টাই যাচ্ছে। তাহলে 3200 বেস পেয়ার এর মধ্যে অ্যাডিনিন আর থাইমিন দুজন মিলে 1640 বেস পেয়ার দখল করে রেখেছে, বুঝতে পারছো কি পারছো না, 1640 বেস পেয়ার দখল করেছে। ক্লিয়ার, তাহলে 1640 থেকে বাদ দিয়ে দাও কত হচ্ছে, তাহলে 1640 থেকে বাদ দিলে 0, আর এখানে 10 4 6, তাহলে 60, আর এখানে হচ্ছে কত, তাহলে এখানে হচ্ছে আমাদের 17, মানে 1560টা হচ্ছে, তাই তো 1560টা। তাহলে 1560 তাহলে আমাদের গুয়ানিন সাইটোসিন আছে, তাহলে গুয়ানিন সাইটে তাহলে 1560টা কটা কী হচ্ছে গুয়ানিন, 1560/2, কেন গুয়ানিন আর সাইটোসিন দুটো আছে, তার মানে এখানে ভাগ করে দাও কত হচ্ছে, দেখো আমাদের 780 হচ্ছে। তাহলে কত হচ্ছে 780, তাহলে আমাদের গুয়ানিন কতগুলো আছে 780টা, আর সাইটোসিন কতগুলো আছে 780টা। ক্লিয়ার কি ক্লিয়ার নেই, তাহলে অপশান হচ্ছে এটা। ক্লিয়ার, দেখো নিচের কোন চিহ্নটির দ্বারা মানুষের পেডিগ্রি দুই আত্মীয়ের মধ্যে মিলনকে বোঝায়, কোনটি হবে। দেখো এবারে এখানে একটা কথা মার্ক করে দিচ্ছি, দুই আত্মীয় মানে একবারে কাছাকাছি সম্পর্ক। দেখো এইটাও কিন্তু আমাদের এক্স্যাক্টলি বিবাহ বলেছে, মিলন বলেছে, এটাও মিলন বলেছে, কিন্তু এই যে মিলনটা মানে এর দাগে যে মিলনটা আছে এটা শুধুমাত্র বিবাহ, মানে এটা দূরের সম্পর্ক হতে পারে। কিন্তু এখানে দেখো এবারে কি করে বুঝলাম, এখানে দেখো একটাই মাত্র সিঙ্গেল লাইন আছে, কিন্তু এখানে কটা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছ, দুটো সিঙ্গেল লাইন না দেখতে পাচ্ছ না, তাই জন্য এটা নিকট, যখন দুটো সিঙ্গেল লাইন থাকবে তখন এটা হবে নিকট আত্মীয়, বুঝতে পারছো, দুই আত্মীয়ের মধ্যে। তার মানে এখানে দুই আত্মীয়ের মধ্যে কোনটা হচ্ছে দুইটা, বুঝতে পারছি কি পারছে না, এটা কিন্তু নিকট আত্মীয়ের মধ্যে হবে। ক্লিয়ার হয়েছে। তারপরে কোশ্চেনটা কী আসছে দেখো, তারপরে এ ও সিজিনের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 5%। আচ্ছা, এ এবং সিজিনের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 5% বলেছে, এটার ম্যাথ টাইপে দিচ্ছে, ম্যাথ নয়, এটা এক্স্যাক্টলি ক্যালকুলেশন কীভাবে হচ্ছে জিন ফ্রিকোয়েন্সির উপর। আচ্ছা আমরা নিচে করে দিই, একটু নিচে করছি, দেখো এ থেকে কত বলেছে, এটা 3-এর দাগের কোশ্চেন, আমি 3-এর দাগের কোশ্চেন অপশান বলছি, এখানে অ্যান্সার আলোচনা করছি। তাহলে এ থেকে সিজিনের ফ্রিকোয়েন্সি কত বলেছে 5%। ওকে, তাহলে বি থেকে সিজিনের ফ্রিকোয়েন্সি কত বলেছে 15%। তারপরে বলেছে বি থেকে
ডি জিনের ফ্রিকোয়েন্সি কত, বি থেকে ডি জিনের ফ্রিকোয়েন্সি কত বলেছে 9%। তারপর এ থেকে বি জিনের ফ্রিকোয়েন্সি, এ টু বি জিনের ফ্রিকোয়েন্সি কত বলেছে, এ টু বি জিনের ফ্রিকোয়েন্সি বলেছে 20%। ওকে, তারপর বলেছে সি টু ডি জিন, সি টু ডি জিনের ফ্রিকোয়েন্সি কত 24%। ক্লিয়ার। তারপর এ টু ডি জিনের ফ্রিকোয়েন্সি কী হচ্ছে, এ থেকে ডি জিনের ফ্রিকোয়েন্সি কত বলেছে 29%। মানে এ থেকে ডি, দেখো এখানে এটা 29%। এক্স্যাক্টলি এখানে বলেছে কি, এ থেকে রৈখিক ক্রোমোজোমের জিনগুলির সজ্জাবিন্যাস, কোন জিনটা কার পরে আছে। এখানে জিন কী কী দিয়েছে দেখো, এ বলে একটা জিন দিয়েছে, বি বলে, সি বলে, ডি বলে। এবারে এদের কার জিন কার পর আছে, কার ডিস্টেন্স কতটা আছে সেটাই জানতে বলছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি ডিস্টেন্স কী বলেছে, এ থেকে ডি, দেখতে পাচ্ছি পাচ্ছি না, এ থেকে ডি ডিস্টেন্স সবচেয়ে বেশি বলেছে। ক্লিয়ার হয়েছে। এবার এ থেকে ডি যে বলেছে সব থেকে বেশি ডিস্টেন্সের, তাই না? তার মানে আমাদের এটা জানতে আরেকটা কথা জেনে নাও, রিকম্বিনেশন যত বেশি হবে জিনের ডিস্টেন্স তত হাই হবে। রিকম্বিনেশন হাই, কম্বিনেশন যত হাই তত জিনের ডিস্টেন্সও কী হচ্ছে, জিনের ডিস্টেন্সও কী হবে, হাই হবে। জিনের ডিস্টেন্সও তত কী হবে, হাই হবে। না ক্লিয়ার না, বুঝতে পারলে না? এবারে তাহলে জিনের ডিস্টেন্স যত বেশি আছে তত রিকম্বিনেশন হাই আছে। তার মানে দেখো এ থেকে ডি জিনের কী বলেছে, এ থেকে ডি জিনের সবচেয়ে ডিস্টেন্স বেশি, তার মানে 29, দেখতে 29%। তার মানে এদের মধ্যে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি আছে। এবারে কোন অপশানটা হচ্ছে আমার এখানে খোঁজার বিষয়, এখানটাই হিসাব মতো এ থেকে ডি, দেখো সবগুলোই কিন্তু দেখো এইটা তো হবে না, এটাও হবে না, কেন এখানটায় এ থেকে সি বলেছে ডিস্টেন্স, এটা তো হবে না। এখানে বি থেকে ডি থেকে সি বলেছে, এটাও হবে না। তার মানে আমার কোনটা আসছে, এবারে এ বা বি যে কোনো একটা অপশান আসতে পারে। এবারে সেই সাপেক্ষে আমাদের এখানে জানতে হবে যে এ বি সি ডি। এবারে এ থেকে ডি এর ডিস্টেন্স আমরা জেনে গেছি, এ থেকে ডি এর ডিস্টেন্স কত বলেছি 29%, তাই না? 29%। তাহলে আমি যদি প্রথমের অপশানটা ধরি এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এটা ধরা আছে। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স কত বলা আছে, দেখো এ থেকে বি এর ডিস্টেন্স দেওয়া আছে 20%, এ থেকে বি 20% দেওয়া আছে, তাই না? এবং বি থেকে সির ডিস্টেন্স, আচ্ছা এ থেকে বি কত দেওয়া আছে 20, তাই না? আর বি থেকে সির ডিস্টেন্স কত দেওয়া আছে 15, বি থেকে সির ডিস্টেন্স কত দেওয়া আছে, বি থেকে সি ডিস্টেন্স 15। আবার সি থেকে ডি ডিস্টেন্স কত দেওয়া আছে, সি টু ডি 24%, এখানে 24, তাহলে এক্স্যাক্টলি 24 দেওয়া আছে। তাহলে এই তিনটাকে যোগ করলে আমার তো পুরো ডাইরেক্ট জিন দেওয়া আছে এ থেকে এ বি সি ডি। তার মানে এ থেকে ডির গল্প আসছে, এ থেকে ডির মান কত আসবে 29, কিন্তু এখানে এই তিনটাকে যদি আমরা যোগ করি অনেক বেশি চলে আসছে, আছে না? 20, 15, 35, এবার প্রায় 54 আসছে। তার মানে আমার কোনটা হচ্ছে না, 54 আসছে। তার মানে এর অপশানটা হচ্ছে কি, এর অপশানটা হচ্ছে না, এর অপশানটা এখানে ভুল আছে। তাহলে এ সি বি ডিটা দেখি, দেখো তাহলে বি দিকের অপশানটা কী আছে, এ থেকে সি এর ডিস্টেন্স কত, এ থেকে সির ডিস্টেন্স কোথায় আছে 5%, দেখতে পাচ্ছি এখানে কত লিখেছে 5%, তাহলে এটা হচ্ছে 5%। তারপরে বলেছি সি থেকে, আচ্ছা এখানে অপশান তো এ থেকে সি, তারপর সি থেকে বি, সি থেকে বির অপশান কত দেওয়া আছে, সি থেকে বি, এই যে বি থেকে সি বা সি থেকে বি, এটা কত দেওয়া আছে 15%, তাই না? তারপরে বি থেকে ডি, বি থেকে ডি কত দেওয়া আছে 29%, তার মানে বি থেকে ডি কত হচ্ছে 29%, 9%, তাই না? তাহলে এই তিনটাকে যোগ করলে কত আসছে দেখো 29 আসছে কিনা 29%। তার মানে আমাদের প্রথম কি জিন আছে, এ আছে, তারপরে সি আছে, তারপরে বি আছে, ডি আছে। তার মানে কোন অপশানটা ঠিক হচ্ছে, কারণ আমার জিন দেওয়া ছিল কি এ থেকে এ বি সি ডি, তার মানে এ থেকে ডির ডিস্টেন্সটা আমাকে জানতে হবে। তাহলে এ থেকে ডির ডিস্টেন্সটা অলরেডি বলে দিয়েছিল এখানে 29%। তারপরে কোনটা কার পরে আছে সেটা সাজাতে হতো, আমরা সাজিয়ে দেখলাম কি প্রথম এ আসছে, সি আসছে, বি আসছে, ডি আসছে, তার ফলেই কত আসছে 29। তার মানে এটা কোনটা হচ্ছে অপশানটা, বি দিকের অপশানটা হচ্ছে। ক্লিয়ার কথা, বুঝতে পারলে? হ্যাঁ, এবারে কথায় আসছি, এবার একটা আমাদের ম্যাচিং দিয়েছে, সেই ম্যাচিংটা কী আছে দেখে নিই। একটু গরম জল খেতে হচ্ছে, কারণ সারাদিনে এখন এক্সাম চলে এসছে তো, এই এত ক্লাস করাতে হচ্ছে, সারাদিনে 8খানা করে ক্লাস করাচ্ছি, 8খানা করে পড়াচ্ছি। ভাবলে বিশ্বাস হবে না লোকের, বলবে যে ঢপ মারছে হয়তো স্যার। সিরিয়াস বলছি, সকাল 7টা থেকে স্টার্ট করেছি, শেষ করছি 8খানা ক্লাস দিয়ে। এবারে আবার তারপরে এই যে তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি, বুঝতে পারছি? এতটাই চাপ, তাই গলা ধরে যাচ্ছে। দেখো এবারে আসছি আমাদের কি আছে এই অপশানটা, দেখো 4 দিকের অপশান কী বলেছে, দেখো এন্ডোস্পার্ম মানে খাদ্য ভাণ্ডার, এটা সবাই আমরা জানি, খাদ্য স্টোর করা হয়। আচ্ছা এবারে স্কুটেলাম,
স্কুটেলাম আমরা মনোকটে পাই, এটাও জানি, ঠিক আছে। তারপর পেরিস্পার্ম, পেরিস্পার্ম কোনটা, যেটা আমাদের নিউসেলাস কোষগুলো পারসিস্ট করে যায় তাকে বলে পেরিস্পার্ম, যেটা ব্ল্যাক পেপারের ক্ষেত্রে পাবো। আর ডরমেন্সি পিরিয়ড মানে তো সুপ্ত দশা সবাই জানি। এবারে হিসাব করে নাও, তাহলে A4 কোথায় আছে, A4 এটাতেই আছে, বাকিগুলো খোঁজার দরকার নেই আমার, কথাটা বুঝতে পারছো। তারপরে কী আসছে অপশান, তারপরে এই যে 5 দাগের কোশ্চেনে কী আছে দেখো, জেডআইএফটি মানে কি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, আর জিআইএফটি মানে কি, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। তাহলে জাইগোট স্থানান্তর মানে কি, এইটা হবে, এই যে ডিম্বাণুতে জাইগোটের স্থানান্তর। আর গ্যামেট মানে কি, ডিম্বাণু, এখানে ডিম্বাণু মানে এটা হবে, বুঝতে পারছো। তাহলে A2B1 কথা দিচ্ছি। আর IUT ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার মানে কি, জরায়ুতে বীর্য স্থানান্তরণ, এটা হচ্ছে C3 হবে, বুঝতে পারছো। আর IUI যেটা 8টির বেশি ব্লাস্টোস, এটা তো বুঝেই গেছো কীটা হবে, তাই না। তাহলে এটা হচ্ছে এইটা, ক্লিয়ার কি ক্লিয়ার নেই, তার মানে কোনটা হচ্ছে দেখো A2B1 কোথায় আছে, A2BN, এটা তো হবে না, এটাও হবে না, এটা হতে পারে A2B1 দুটোই হতে পারে, কিন্তু C3টা হচ্ছে কোনটা, এটা হবে না, তার মানে এটা হবে, বুঝতে পারছো, এই হচ্ছে গল্প। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটি কী ধরনের এনজাইম, এটা একটা এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটা এনজাইম, যেটা আমাদের আরএনএ থেকে কী তৈরি করতে হেল্প করে, আরএনএ থেকে ডিএনএ ফরমেশনে ব্যাকেই, বুঝতে পারছেন না, তৈরিতে হেল্প করে, তাকে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ক্লিয়ার কি ক্লিয়ার নেই। আর এনজাইমটা প্রসেসটার নাম রিভার্স ট্রান্সক্রিপশন, আর এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, বুঝতে পারছো। আর ডিএনএ থেকে আরএনএ তৈরি কী বলা হয় থেকে জেনে নাও, ডিএনএ থেকে আমরা কী তৈরি করতে পারি, ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারি না, পারি না। আবার আরএনএ থেকে কী তৈরি করতে পারি, প্রোটিন তৈরি করতে পারি, এটা বলা হয় সেন্ট্রাল ডগমা, হ্যাঁ কি না। এবার ডিএনএ থেকে আমরা ডিএনএও তৈরি করতে পারি, তাই না। ডিএনএ থেকে ডিএনএ তৈরি বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, ক্লিয়ার, হ্যাঁ কি না, ডিএনএ রেপ্লিকেশন। আর এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে ট্রান্সলেশন, ওকে। আর আরএনএ থেকে ডিএনএকে কী বলছি, রিভার্স ট্রান্সক্রিপশন। আর এনজাইমটার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ওটা কী ধরনের এনজাইম, ওটা আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ এনজাইম, এই কোশ্চেনটা আগেও আলোচনা করা হয়েছে, বুঝতে পারছো। তারপরে আচ্ছা, পার্সিয়ান, ট্রায়াসিক, জুরাসিক এবং ভৌগোলিক পিরিয়ডগুলির সঠিক পর্যায়ে আলোচনা করতে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে এই যে 3টা পিরিয়ড বলছে, এর মধ্যে কোনটা প্রথম এসছে জানতে হবে। প্রথম কোনটা এসছে আমাদের, প্রথম এসছে ট্রায়াসিক, তাহলে ট্রায়াসিকটা প্রথম 1 নম্বরে আছে, তাহলে ট্রায়াসিকটা এখানে কোথায় আছে দেখো প্রথমে, তার মানে সিএরটা অপশান, প্রথম ট্রায়াসিক, তারপরে জুরাসিক, তারপরে পার্সিয়ান, দেখতে পাচ্ছি, এটা সিএরটা অপশান, ক্লিয়ার। তারপরে কী আছে দেখো, তারপরে অপশান দেখো, এখানে কি বলেছে যে ভাস ডিফারেন্স, 8 দিকের অপশান কোশ্চেন, ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকেল থেকে আগত নালীর সঙ্গে যুক্ত হয় এবং মূত্রনালীর নিক্ষেপণ নালিকা হিসাবে যুক্ত হয়। হ্যাঁ, এটা ঠিকই আছে, এটা ভুল নেই, এটা ঠিক আছে। সার্ভিক্স গহ্বরকে সার্ভাইকাল ক্যানেল বলে, যা ভেজাইনার সঙ্গে বাড়ে। এক্স্যাক্টলি মেয়েদের এরকম জননগ্রন্থিগুলো হয় না, এরকম হয় তো, এরকম নালীগুলো ওঠে, দুদিকে বেঁকে যায়, এরকম করে বেঁকে যায়, দিয়ে আমাদের এখানে ডিম্বাশয় আছে, হ্যাঁ কি না, এরকম ডিম্বাশয় আছে, এখানে ফিমরি আছে, তাই না। এবার এই জায়গাটাকে বলা হয় থেকে কি, সার্ভাইকাল ক্যানেল। আর এটা যুক্ত হয়েছে কার সঙ্গে, এরকম নিচে একটা জনির সঙ্গে, বুঝতে পারছো, ভেজাইনের সঙ্গে। সার্ভিক্স গহ্বর কোনটা, এই জায়গাটা বলা হয় সার্ভিক্স গহ্বর, এই জায়গাটা বলা হয় সার্ভিক্স গহ্বর, বুঝতে পারছো। এই নালীটাকে বলা হচ্ছে সার্ভিক্স গহ্বর, এই নালী, এই ক্যানেলটাকে সার্ভিক্স গহ্বর। আর এটা কার সঙ্গে যুক্ত হয়েছে, ভেজাইনার সঙ্গে বার্থ ক্যানেল গঠন করছে, এটা দিয়ে বাচ্চা বেরিয়ে আসছে, বুঝতে পারছো, হ্যাঁ কি না। তাহলে এটা ঠিকই আছে, তাহলে এটাও ঠিক আছে না, ঠিক নেই, দুটোই ঠিক। তাহলে বক্তব্য 1 এবং B উভয়ই সঠিক, ক্লিয়ার, এই অপশান। একটি গর্ভনিরোধক বড়ি ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, একটি গর্ভনিরোধক বড়ি ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, হ্যাঁ করে, অবশ্যই করি, কিন্তু ডিম্ববাহী অপশানগুলো দেখি, ডিম্ববাহী নালীকে আবদ্ধ করে না, ডিম্ববাহী নালীকে কখনো আবদ্ধ করে না। FSH এবং LH ক্ষরণে বাধা দান করে, হ্যাঁ FSH এবং LH ক্ষরণে বাধা দান করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন ক্ষরণে বাধা দেবে। গর্ভপত্রের 10টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কতগুলি পরাগ রেণু প্রয়োজন, আচ্ছা বলে যে এটা কি, গর্ভপত্রের 10টি ডিম্বাণুকে, এটা প্ল্যান্টের কোশ্চেন, 10টি ডিম্বাণু আছে, তাকে নিষেধ করতে কতগুলো পরাগ রেণু বলেছে বাবা, এখানে পুংগ্যামেট বলেনি, মানে একটা পরাগ রেণুতে, একটা যদি পরাগ রেণু হয় তার ভেতরে 2টো পুংগ্যামেট থাকে, কটা পুংগ্যামেট থাকে, 2টো, বুঝতে 10টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কটি পরাগ রেণু লাগবে জানতে হবে। এক্স্যাক্টলি 10টি ডিম্বাণু বলেছে, দেখো একটা পরাগ রেণুর ভেতরে কটা ডিম্বাণু, কটা পুংগ্যামেট হয়, 2টি,
দুটি মেল গ্যামেট হবে। কটি মেল গ্যামেট হবে? দুটি মেল গ্যামেট তৈরি হবে। এবারে কথা হচ্ছে 10টি ডিম্বাণুকে নিযুক্ত করতে গেলে 10টা পুংগ্যামেটের দরকার পড়বে, হ্যাঁ কি না? তাহলে 10টা পুংগ্যামেট কটা থেকে পাবো? 5টা আমরা পরাগরেণু থেকে পেয়ে যাবো, বুঝতে পারছো? কেন 5টা পরাগরেণু হলেই এটা 5টাও হতে পারে। আবার একটা কোশ্চেন হতে পারে যে 5টা পরাগরেণু থেকে 10টা পুংগ্যামেট হচ্ছে ঠিকই, কিন্তু 10টা পুংগ্যামেট তো গিয়ে আর 10টা ডিম্বাণুকে ফার্টিলাইজ করবে না, তার মধ্যে 5টা করবে ডিম্বাণুকে আর 5টা করবে সেকেন্ডারি নিউক্লিয়াসকে, তাই না? তাহলে হিসাব মতো এখানে 5টাই করতে পারো, তোমরা 5টাই করো, সবচেয়ে বেটার। কেন প্রত্যেকটা এখানে শুধু পুংগ্যামেট চেয়েছে, পরাগরেণু চেয়েছে, কেন না একটা পরাগরেণু থেকে, এটা পরাগরেণু বা পোলেন গ্রেন, এটা হচ্ছে পোলেন গ্রেন, একটা পোলেন গ্রেন থেকে কতগুলো গ্যামেট তৈরি হয়? 2টো মেল গ্যামেট তৈরি হয়। তার মানে 10টা ডিম্বাণুর জন্য 5টা মেল গ্যামেট দরকার, বুঝতে পারছো? একটি পপুলেশনে, তারপরে কোশ্চেন দেখো, একটি পপুলেশনে কী বলেছে? 1000 জন সদস্যের মধ্যে 360 জন জেনোটাইপ ক্যাপিটাল এ। আচ্ছা আচ্ছা, এটা আমাদের হার্ডিনবার্গের সূত্র অনুসারে হবে। দেখো কী বলেছে হার্ডিনবার্গের। এই কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল, আগে দিত না, এখন দেখছি টেস্ট পেপারে দিয়েছে, ঠিক আছে, করে দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবারে আমাদের কি এই হার্ডিনবার্গের সূত্র অনুসারে দুটো জিনিস আছে, সেটা জানতে হবে। কী কী জিনিস আছে দেখো, কী কী আছে কনসেপ্ট। যে 360 জন, আমাদের হার্ডিনবার্গ দুটো সূত্র দিয়েছিল, একটা জেনোটাইপ ফ্রিকোয়েন্সি দিয়েছিল, একটা অ্যালিল ফ্রিকোয়েন্সি। অ্যালিল ফ্রিকোয়েন্সিতে কী বলেছিল? P + Q = 1, এটা হচ্ছে অ্যালিল, এটা হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি। আগে এই কোশ্চেনগুলো ছিল না, কিন্তু এখন দিয়েছি। আর P² + 2PQ + Q² = 1, এটা হচ্ছে জেনোটাইপ ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছো? এই কনসেপ্টটা জেনে নাও, জেনোটাইপ ফ্রিকোয়েন্সি। আর এখানটায় যে অপশানটা দিয়েছে, যে কোশ্চেনটা দিয়েছে, সেটা হচ্ছে দিয়েছে কোনটা? জেনোটাইপ ফ্রিকোয়েন্সি। মানে P² মানে কি? ক্যাপিটাল এ বলেছে, যেটা P² ধরা হয়েছে। আর Q² মানে কি? 2PQ, মানে এই যে ক্যাপিটাল এ স্মল এ ধরেছে, বুঝতে পারছো? আর আমাদের এখানটায় স্মল এ ধরেছে 160, বুঝতে পারছো? দিয়ে 1, এই সাপেক্ষে ধরেছে। এবারে ক্যাপিটাল এর মান কত দিয়েছে জানতে হবে, তাই না? আর টোটাল পপুলেশন কত দিয়েছে? টোটাল পপুলেশন কত বলেছে? 1000। টোটাল পপুলেশন বলেছে 1000 না, তাই না? টোটাল পপুলেশন দেখো এখানে বলেই দিয়েছে, টোটাল পপুলেশন 1000, ক্লিয়ার? তারপর বলেছে ক্যাপিটাল এ কত আছে? ক্যাপিটাল এ আছে বলেছে 360, তাই না? আর ক্যাপিটাল এ স্মল এ কত দিয়েছে? মানে যেটা হেটেরোজাইগোট, বুঝতে জেনোটাইপ, সেটা কত দিয়েছে? 480। আর স্মল এ কত দিয়েছে? দেখো স্মল এ দিচ্ছে 160। এদেরকে যোগ করো, যদি 1000 হয় তবে উত্তর কোশ্চেন ঠিক আছে, নাহলে কোশ্চেন ঠিক নেই। হ্যাঁ, যোগ করে দেখা গেছে, হ্যাঁ প্রায় 1000 মতো হচ্ছে না। দেখো এবারে আমাদের ক্যাপিটাল এর যদি ফ্রিকোয়েন্সি জানতে চাই, কার ক্যাপিটাল? শুধুমাত্র ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি জানবো, ফ্রিকোয়েন্সি জানতে গেলে কী করতে হবে? ক্যাপিটালের মান কত আছে? 360, জেনোটাইপ ফ্রিকোয়েন্সি দিয়েছি। আর টোটাল পপুলেশন কত দিয়েছে? 1000, তাহলে বাই 1000 করে দাও, বুঝতে পারছো? দিলে কত হবে? 0.36, বুঝতে পারছো? 0. আর ক্যাপিটাল আর কি দিয়েছে? ক্যাপিটাল এ স্মল এর ফ্রিকোয়েন্সি কত আছে? কত? 480/1000, বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে? 0.48। আর আমাদের মন দিয়ে শোনো, স্মল এর ফ্রিকোয়েন্সি কত আছে? 160 কত? 1000, তাই না? কত হচ্ছে? 0.16, বুঝতে পারছো কি পারছো না? এবারে কথা হচ্ছে, তারপরে কথা হচ্ছে যে এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে দেখো অ্যালিল ফ্রিকোয়েন্সি। কার অ্যালিল ফ্রিকোয়েন্সি? স্মল এর অ্যালিল ফ্রিকোয়েন্সি চেয়েছে। তাহলে স্মল এর অ্যালিল ফ্রিকোয়েন্সি কী হবে জানতে হবে কি না? ক্যাপিটাল এর অ্যালিল ফ্রিকোয়েন্সি। তাহলে ক্যাপিটাল এর অ্যালিল ফ্রিকোয়েন্সি জানতে গেলে আমাদের কী করতে হবে? অ্যালিল ফ্রিকোয়েন্সি জানার সূত্র হচ্ছে ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল এ স্মল এর জেনোটাইপ ফ্রিকোয়েন্সি যেটা বেরিয়েছিল, বুঝতে অ্যালিল ফ্রিকোয়েন্সি /2 করতে হবে, বুঝতে পারলে? তাহলে ক্যাপিটালের ফ্রিকোয়েন্সি কত বেরিয়েছে? 0.36, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 0.36 প্লাস আমাদের স্মলের কত এসছে? 0.48, 0.48/2 না, /2 নয়, হিসাব করো। তাহলে 0.36 প্লাস কত এসছে? 0.24, কত হচ্ছে? তাহলে এখানে 0.60, মানে এটা অপশান কত আছে দেখো? সি অপশান। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এগুলো কিন্তু তোমাদেরকে জেনে করতে হবে, ওকে? তারপরে বহুভ্রূণতা পদ্ধতিতে 12 কোশ্চেন, 35টা কোশ্চেন আছে, 12তে পৌঁছেছি আমরা। দেখো বহুভ্রূণতা পদ্ধতিতে ভ্রূণ সাইনার্জিড কোষ
আচ্ছা এম ভ্রূণটা বলছে সাইনার্জিড কোষ। সাইনার্জিড কোষ আমাদের কি বলবে? সহকারী কোষ। এটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, তার মানে এটা হবে না, এটা হবে না, তাই না অপশান। আর এন বলছে ভ্রূণ পোষক কোষ, মানে এন্ডোস্পার্ম, মানে কোনটা হবে? 3N, মানে এটা হচ্ছে, তাই না? তার মানে কোনটা হচ্ছে? ডি অপশান, মানে এন হচ্ছে সাইনার্জিড কোষ হ্যাপ্লয়েড, আর আমাদের ভ্রূণ পোষক কোষ কি হচ্ছে? ট্রিপ্লয়েড। মানুষের সেমিনাল, দেখো তারপরে কোশ্চেন কি বলছে? মানুষের সেমিনাল প্লাজমায় অধিক পরিমাণ থাকে, কোনটা থাকে? সেমিনাল প্লাজমায় অধিক পরিমাণ কোনটা থাকে? ফ্রুক্টোজ। আচ্ছা ফ্রুক্টোজ কিছু উৎসেচক কম, না ক্যালসিয়াম কম থাকে না, ফ্রুক্টোজ থাকে, এই অপশানটা ফ্রুক্টোজ, ক্যালসিয়াম এবং কিছু উৎসেচক থাকে, বুঝতে পারছো? মানুষের একটি নির্দিষ্ট প্রলক্ষণের উত্তরাধিকার ধরন নিচে দেওয়া হয়েছে। আচ্ছা কোন অবস্থার ক্ষেত্রে এই ধরনের উদাহরণ দেওয়া হয়? দেখো এখানে বলছে, এই ছকটা দিয়েছে, এই ছকটাতে বলে দিয়েছে যে মাতার কাছ থেকে পুত্রের কাছে আছে লিঙ্ক, আর পিতার কাছ থেকে কী আছে? কন্যার কাছে। তার মানে এটা এক্স লিঙ্কড রিসেসিভ। কী বলছে? এক্স লিঙ্কড রিসেসিভ রোগ। এক্স লিঙ্কড রিসেসিভ রোগ কি? এক্স লিঙ্কড থ্যালাসেমিয়াতে হবে না, পিনাইল কিটোনিউরিয়া হবে না, সিকেল সেল অ্যানিমিয়া তো হবে, অ্যানিমিয়া হতে পারে কিন্তু এটা হবে না, সিকেল সেল এক্স্যাক্টলি এটা হবে হিমোফিলিয়া। কোনটা হবে? হিমোফিলিয়া। ট্রান্সক্রিপশনের সময় কোডিং তন্ত্রের বেশ আচ্ছা কোডিং তন্ত্রের বেশ সজ্জাক্রম এখানে দিয়েছে, তাই না? কি দিয়েছে দেখো, এক্স্যাক্টলি তোমাদেরকে এই অপশানটা দিয়েছে, এখানে তুলে দিচ্ছে, তারপরে বলতে বলছে কোনটা হবে। আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে বাবা, কোডিং তন্ত্র বলেছে না, কোডিং স্ট্যান্ড যেটা হয় সেটাই এমআরএনএ স্ট্যান্ড হয়, সেটাই কী হবে? সেটাই এমআরএনএর স্ট্যান্ড হবে, বুঝতে পারছো? শুধুমাত্র অ্যাডিনিনের জায়গায় কী চলে আসে? অ্যাডিনিন থাইমিন, তো থাইমিনের জায়গায় রিপ্লেস করে কে চলে আসছে? ইউরাসিল। আর সবই ঠিক আছে, কিন্তু এখানে অলরেডি কী করা আছে দেখো? ইউরাসিল করা আছে, না করা নেই? তার মানে এটাই যেটা হবে সেটাই। দেখো তাহলে অপশান কোনটা আসছে? এটা, বুঝতে পারলে? তারপরে দেখো এবারে বলছে শুক্রাণু এক্স এ দুই প্রকার। শুক্রাণু বিবৃতি বলেছে, আচ্ছা বিবৃতি এতে বলছে শুক্রাণুটা এক্স এবং এ দুই প্রকার। না দুই প্রকার কী করে হবে? এক্স আর দুই প্রকার হয় নাকি? ডিম্বাণু XXY 3 প্রকার, না কখনোই হয় না, বুঝতে পারছো? শুক্রাণু কী হয়? XY হয়, আর ডিম্বাণু কী হয়? XX হয়, বুঝতে পারছো? এইটা হয়, কিন্তু এটা ভুল দিয়েছে, 2 প্রকার 3 প্রকার বলেছে, মানে উভয়ই ভুল। দেখেন 32টি পুংগ্যামেট তৈরি করার জন্য কতগুলি পরাগরেণু মাতৃকোষের প্রয়োজন পড়ে? জানতে হবে। 32টি পুংগ্যামেট তৈরি করার জন্য, একটা পুংগ্যামেট তৈরি করার জন্য কতগুলো পরাগরেণু লাগে? একটা পুংগ্যামেট তৈরি করার জন্য দুটো আচ্ছা এখানে বলেছে 32টি পুংগ্যামেট তৈরির জন্য কতগুলো পরাগরেণু লাগে। মনে দিয়েছে না? একটা মাদার সেল থেকে, বুঝতে পারছো? একটা মাদার সেল থেকে কটা হবে পরাগরেণু? পরাগরেণু 4টা হয়। কটা হয় পরাগরেণু? পোলেন গ্রেন কটা হবে? পোলেন গ্রেন 4টা হবে। পোলেন গ্রেন হয় 4টা, কথাটা বুঝতে পারছো? আবার সেই 4টা থেকে কটা গ্যামেট তৈরি হবে বলেছিলাম? প্রত্যেকটা থেকে 2টা করে হবে, ইন্টু 2 মানে 8টা হবে, বুঝতে পারছো? 8টি গ্যামেট তৈরি হবে, 8টি মেল গ্যামেট তৈরি হবে। তাহলে একটা মাদার সেল থেকে কটা মেল গ্যামেট তৈরি হচ্ছে? 8টা। একটা মাদার সেল থেকে 8টা মেল গ্যামেট হয়, তাই না? তাহলে আমাদের এখানে কী বলছে? 32টা তৈরি করার জন্য তাহলে 4টা লাগবে, তাহলে 8 × 32, বুঝতে পারছি কি বলছেন? তাহলে 4টা কেন না? একটা থেকে যদি কটাচ্ছে 8টা, দুটো থেকে কটা হবে? 16টা, তাই না? দুটো থেকে 16টা, আর 3টা থেকে 24টা, আর 4টা থেকে কটা হবে? 32টা, বুঝতে পারলে? এই তো তার হিসাব। এবারে আচ্ছা এটা পলিনেশনের কোশ্চেন। দেখো এখানে বলছে সেম ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হচ্ছে, সেম ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হয় তাকে বলে অটোগ্যামি। কী বলছি? অটোগ্যামি। তাহলে এখানটায় এটা তো কেটে গেল, তাই না? তারপরে একই গাছের মধ্যে কিন্তু দুটো আলাদা ফ্লাওয়ার, গাছ কিন্তু দুটো, গাছ কিন্তু একটাই, দেখো এখানে অ্যানসিস্টার একটাই আছে, কিন্তু দুটো আলাদা ফুলের মধ্যে যখন পরাগরেণু হবে তখন তাকে বলা হয় গেইটেনোগ্যামি। কী বলা হয় তাকে? গেইটেনোগ্যামি, বুঝতে পারছো? গাছ একটাই কিন্তু দুটো আলাদা ফুল, বুঝতে? আর এখানে কি বলছে? এইটার সঙ্গে এইটা সিটা কি? দুটো আলাদাই গাছ হয়ে যাচ্ছে, কিন্তু সেম স্পিসিস হতে হবে, মাথায় রাখতে হবে এটা, সেম স্পিসিস হতে হবে, কথা বুঝতে পারছে? কিন্তু দুটো আলাদা গাছ, বুঝতে পারছে? একটা মেল বা ফিমেল গাছ, এটা মেল বা এটা ফিমেল, কথা বুঝতে পারছে? তখন তাকে বলা হয় জেনোগ্যামি। কী বলা হয় তাকে? জেনোগ্যামি, যেটা ক্রস পলিনেশন, জেনোগ্যামি। তাহলে অপশান কোথায় আছে দেখো? এই অটোগ্যামি বিগে, তাহলে ডিটা অপশান হচ্ছে, ক্লিয়ার? তারপরে দেখো, তারপর বলেছে XYAB চিহ্নিতকরণ করতে বলেছে। আচ্ছা এইটা বলেছে না, হাইপোথ্যালামাস থেকে অগ্রপিটুইটারি, তাই তো? আচ্ছা তারপরে LH FSH দুটোকরণ হচ্ছে। LH এসে কোথায় কাজ করে?
এলএইচ এসে কাজ করে ডিম্বথলিতে। কোথায় কাজ করবে? ডিম্বথলি, বুঝতে পারছো? আবার ডিম্বথলিতে কী করতে হয়? ওয়াইতে কী আছে? ডিম্বথলিতে প্রোজেস্টেরন করতে হয়, প্রোজেস্টেরন হরমোন। আর এফএসএইচ এসে কাজ করে কোথায়? এটাও ডিম্বথলিতে। এফএসএইচ এসে কাজ করে কোথায়? না, এফএসএইচ তো ডিম্বথলিতেও কাজ করে, কিন্তু কর্পাস লিউটিয়াম করে। আচ্ছা, তাহলে এইটা হবে না, এইটা হবে না, এটাও হবে না, তাহলে ডি অপশান হবে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কর্পাস লিউটিয়াম হবে, কর্পাস লিউটিয়াম। আর বিতে হচ্ছে কি? প্রোজেস্টেরন। কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন হরমোন গ্রহণ করে, তখনই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, প্রোজেস্টেরন। তার মানে ডি অপশান হচ্ছে, বুঝতে পারছো? তারপরে এটা দেখো 20 দাগের কোশ্চেন কী বলেছে। এক্স্যাক্টলি হোমো হ্যাবিলিস এর ব্রেনে ক্রেনিয়াল ক্যাপাসিটি কত থাকে? 600 থেকে 650 থেকে 800 ক্রেনিয়াল ক্যাপাসিটি হোমো হ্যাবিলিসের। নিয়ান্ডারতাল এর ক্রেনিয়াল ক্যাপাসিটি কত হয়? 1400। সবচেয়ে বেশি ছিল বলে আমাদের চেয়েও বেশি ছিল, তার জন্য পৃথিবীতে এরা টিকতে পারেনি, বুঝতে পারছো? হোমো সেপিয়ান্সের চেয়েও ক্রোম্যাগননের চেয়েও এরা বেশি ছিল বলেই এরা পৃথিবীতে টিকতে পারেনি। যখন আমাদের এর যখন 1400 ছিল, আমাদের তখন 1250 ছিল। আর হোমো ইরেক্টাস এর কত হচ্ছে? হোমো ইরেক্টাসের 900 সিসি ক্রেনিয়াল ক্যাপাসিটি, আর আমাদের হোমো সেপিয়ান্স হচ্ছে এটা, বুঝতে? তাহলে অপশান কোনটা আসছে? দেখো 1-3 কোথায় আছে? তাহলে এটা হবে না। 2-4 কোথায় আসছে? দেখো 2-4 এটাও নেই, তার মানে বি অপশান। নিম্নলিখিত কোনটি ল্যাক অপেরনকে সুইচ অফ করে? কোনটি সুইচ অফ করে? রেগুলেটর জিন। আচ্ছা, এটা সাংগঠনিক জিন আছে, স্ট্রাকচারাল জিন, এটা কিন্তু ট্রান্সক্রিপশন করে। অফ করে কোনটা? সুইচ অফ করে কোনটা? রেগুলেটর জিন, বুঝতে? আর হেল্প করে অপারেটর জিন, বুঝতে পারছি? রিপ্রেসারকে এনে বাইন্ডিং করায় রেগুলেটর সেটি। আচ্ছা, নিচের পেডিগ্রির কোন চিত্রটি বলেছে? আচ্ছা, পেডিগ্রির কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি। কি দিয়ে রেখেছি? পেডিগ্রির ভিডিও দেওয়া আছে, বুঝতে পারছো? সেই পেডিগ্রির ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, দেখে আমি তোমাদের কমেন্ট এতে লিখে দেবো। এই পেডিগ্রির যে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো নিচে কমেন্ট বক্সে, তোমরা গিয়ে দেখে জানাবে এটার অপশান কী হচ্ছে, বুঝতে পারছো? এটাই হচ্ছে হোমওয়ার্ক, এটা করে তোমাদেরকে জানাতে হবে 22 দাগের কোশ্চেনের অ্যান্সার কী হচ্ছে। ক্লিয়ার? আমি কিন্তু কমেন্টে দেখতেছি। দেখো, তারপরে চালতার খাদ্যযোগ্য অংশ কোনটি? চালতা হচ্ছে অপ্রকৃত ফল, এটা আমরা জানি, মানে এর ডিম্বাশয়টা ফলে পরিণত হয় না। তাহলে চালতার কোনটা হয়? রসালো বীজদক, না বীজদক তো হবে না। রসালো এন্ডোকার, না হবে না। রসালো মেসোকার, না হবে না। রসালো বৃত্তি, বিশেষ স্থায়ী রসালো বৃত্তিটা হবে। চালতার বৃত্তিকাই, তাই অপ্রকৃত ফল। আচ্ছা, এইচআইভি আক্রমণ করে কাকে? কোন সেলকে? এইচআইভি বিকোষকে, না বিকোষকে করে না। আরবিসিকে, না করে না। অনুচক্রিকাকে, না করে না। কাকে করে? হেল্পার টিকোষকে করে। টিকোষ নষ্ট করে দেয়। টিকোষকে নষ্ট করে দেওয়ার জন্যই আমাদের এক্স্যাক্টলি এইচআইভি টিকোষকে, টি লিম্ফোসাইট কোষকে নষ্ট করে দেওয়ার জন্যই আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে না, আর এইচআইভিকেও আজ পর্যন্ত আমরা মারতে পারছি না, ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে না। দেখো, তারপরে 25 দাগের অপশান বলছে। আচ্ছা, রেণু চতুষ্টয়, পরাগধানী, রেণু মাতৃকোষ, আর স্পোরিয়াল কোষ, গৌণ স্পোরোজেনাস কোষ। আচ্ছা, প্রাথমিক, তাহলে প্রথম তো হবে পরাগধানী, তাহলে বি কোথায় আছে? তাহলে সি ডি বাদ দিয়ে দাও, বুঝতে পারছো? হ্যাঁ কি না? তারপরে দেখো, এবারে কোথায় আসছি? পরাগধানীর ভেতরে কি থাকে? পরাগধানীর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে প্রাথমিক, না পরাগধানী প্রথম তো বি, তারপরে আমাদের আর্কিস্পোরিয়াল কোষ, মানে এটা 1 নম্বর, তারপরে এটা 2 নম্বর, বুঝতে পারছো? তারপরে আসছি আমাদের প্রাথমিক পর্ণমী 3 নম্বর, তারপরে গৌণ 4 নম্বর, বুঝতে পারছো? তারপরে রেণু মাতৃকোষ 5 নম্বর, 1 2 3 4 এটা 5, আর রেণু চতুষ্টয় 6 নম্বর। সাজিয়ে নাও, তাহলে প্রথম বি আসছে, তারপরে ডি আসছে, তারপরে এফ, তার মানে এর অপশানটা, বুঝতে পারছো? মানুষের বিলুপ্ত হয়ে যাওয়া কোন পূর্বপুরুষ শুধুমাত্র ফলমূলকে খাদ্য হিসেবে? এরা ভেজিটেরিয়ান ছিল, এটা ইজি কোশ্চেন। অ্যাস্ট্রোলোপথিকাস হচ্ছে আমাদের ভেজিটেরিয়ান ছিল। নিম্নলিখিত কোনটি অপেরণার অংশ নয়? আচ্ছা, অপারেটর, স্ট্রাকচারাল জিন মানে সাংগঠনিক জিন, প্রোমোটর, এগুলো হচ্ছে অপেরণার অংশ। কোনটা অংশ নয়? এটা হচ্ছে ইনহ্যান্সার কোনো অংশ নেই অপেরণার। আচ্ছা, গর্ভাবস্থায় কোন সপ্তাহ পর্যন্ত এমটিপি মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যেটা বলে গর্ভপাত মানে বাচ্চা নষ্ট করে ফেলার কথা বলা হচ্ছে, সেটা কত মাস পর্যন্ত নিরাপদভাবে করা যায়? সেটা হচ্ছে 12। আচ্ছা, নিরাপদভাবে করা যায় কোন সপ্তাহ বলেছে? সপ্তাহ বলেছে মানে 3 মাস। 3 মাস মানে কত সপ্তাহ হয়? 12 সপ্তাহ পর্যন্ত আমরা এমটিপি করতে পারি, মানে গর্ভপাত করতে পারি। তারপরেও করা যায়, কিন্তু সেটা ডাক্তারি পরামর্শ ভালো করে, বুঝতে পারছো? এক্স্যাক্টলি হিসাব মতো মেডিকেল সায়েন্সে বলা আছে 6 মাস পর্যন্ত, মানে প্রায় 24 থেকে 28 সপ্তাহ পর্যন্ত আমরা করতে পারবো, কিন্তু সেটা তারপরে পেরিয়ে গেলে কিন্তু আইনের
আয়ত্তে আসছে করতে হবে, সরকারি পারমিশন নিয়ে করতে হবে। আচ্ছা, পুরুষ পাখিদের দেহে এক প্রকার পুংগামেট সৃষ্টি অবশ্যই হয়, জেড জেড হয়, তাই তো, হোমোগ্যামেটিক। মানুষের ক্ষেত্রে মহিলারা হোমোগ্যামেটিক, অবশ্যই এক্স এক্স, এটাও ঠিক, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। আর পুরুষ মৌমাছি হোমোজাইগাস, হ্যাঁ এটাও ঠিক, তাহলে তিনটেই ঠিক, তাহলে সত্য 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 ঠিক দেখে রাখছি। দেখো তারপরে এইটা পরাগধানীর এই গঠনটা গঠন দিয়েছে। আচ্ছা, এখানটায় অপশান জানতে চেয়েছি, এটা হচ্ছে যোজক, এটা হচ্ছে কি যোজক, এটা হচ্ছে যোজক। একবারে বাইরের পার্টটা কি, বাইরের পার্টটাকে বলে এপিডার্মিস, এটাকে বলে এপিডার্মিস, এপিডার্মিস, ওকে। তারপরে এটাকে বলা হয় এন্ডোথেসিয়াম, কি বলা হয় এটাকে, এন্ডোথেসিয়াম। তারপর এটাকে বলা হয় মিডিল লেয়ার, কি বলা হয় এটাকে, মিডিল লেয়ার, মিডিল লেয়ার। তারপরে এই বাইরেরটাকে বলা হয় ট্যাপেটাম, এটাকে বলা হয় ট্যাপেটাম, ট্যাপেটাম। এই মাঝখানটাকে কি বলা হয় থেকে, মাঝখানটাকে বলা হয় থেকে স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যু, বুঝতে পারছো। আর এটা যোজক, তার মানে অপশান কোনটা আসছে, সিটা অপশান আসছে। শুক্রাণুগুলির পূর্ণতা প্রাপ্তি এবং চলন ক্ষমতা অর্জন করে কোন গ্রন্থি, আচ্ছা এপিডিডাইমিস, এটা ইজি কোশ্চেন। তারপরে ইকোলাইতে উপস্থিত লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কটি, ইকোলাইতে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা একটি মাত্র লিঙ্কেজ গ্রুপ থাকে। আচ্ছা, আর বেশি কোশ্চেন নেই, আর 3টা কোশ্চেন আছে, দেখো। আচ্ছা, আম্বার কোডনটি হলো সমাপ্তি কোডন, অবশ্যই আম্বার কোডন সমাপ্তি কোডন। দেখো আমাদের যে স্টপ কোডন হয় না, স্টপ কোডন হয়, সেই স্টপ কোডনগুলো কী কী বলো দেখি। একটা হচ্ছে ইউএজি, আরেকটা কী থাকে ইউএজি, আরেকটা থাকে ইউএএ, আরেকটা থাকে ইউজিএ। ইউএজিকে বলা হয় থাকে আম্বার, AMBR, বুঝতে পারছো। ইউএএকে কী বলা হয় থাকে অকার, OCHER। আর ইউজিএকে কী বলা হয় থাকে ওপাল, বুঝতে পারছি, আম্বার ও ওকার, তাহলে আম্বার কোডনটি সমাপ্তি কোডন অবশ্যই ঠিক। যদি কোনো এর মধ্যে সমাপ্তি কোডন উপস্থিত থাকে তবে সংশ্লেষিত প্রোটিনটি সম্পূর্ণভাবে সংশ্লেষিত হয় না, তাই এই প্রোটিন সংশ্লেষণটি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, উভয়ই ঠিক। এবং রিজন আর অ্যাসোসিয়েশনের ব্যাখ্যা অবশ্যই এই অপশান। দেখে একটি যুবককে যদি CSF সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অস্বাভাবিকতা থাকে, দেখে সেরিব্রো এক্স্যাক্টলি কোথায় থাকে, আমাদের ডুরামেটার, পায়ামেটার, অ্যারাকোনয়েড ম্যাটার, যে মেনিনজেস থাকে ব্রেনে, তার মধ্যে অ্যারাকোনয়েড ম্যাটারের মধ্যে সাব অ্যারাকোনয়েড ম্যাটারের মধ্যে আমাদের CSF থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটা থাকে, বুঝতে পারছো। আর সেটার অস্বাভাবিকতা বলেছে, তার মা যদি সিফিলিস রোগে আক্রান্ত হয় তাহলে যুবকের কী রোগ হবে, যুবকের কোন রোগটা হবে, কোন রোগ, প্রাথমিক সিফিলিস, গৌণ সিফিলিস, না নিউরোসিফিলিস হবে, নিউরোসিফিলিস, বুঝতে পারছো। তারপরে একজন বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা, আচ্ছা, আর বর্ণান্ধ পুরুষের পুত্র কন্যাদের কী ধরনের দৃষ্টিশক্তি হতে পারে, লাস্ট কোশ্চেন, দেখো কী হতে পারে। তাহলে আমাদের জানতে হবে বর্ণান্ধ জিন কোনগুলা, এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। বর্ণান্ধ জিন কোনগুলাকে বলা হয়, এক্স ক্রোমোজোম বাহিত রোগ XC। আর বর্ণান্ধ নর্মাল জিন কোনটা, নর্মাল জিন কোনটা, নর্মাল জিন হচ্ছে XC+। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এবারে বলেছে মা বর্ণান্ধ জিন বহনকারী, মানে এটা ক্যারিয়ার, তাহলে মা কী হচ্ছে এখানটায় ক্যারিয়ার, আর বাবা কী হচ্ছে পুরো বর্ণান্ধ, বুঝতে পারছো। তার মানে কি মায়ের জিন কি X আর কী হয় X, তাহলে একটা কী হচ্ছে XC হচ্ছে, একটা XC+ হচ্ছে, তাই জন্য বাহক। আর বাবা কী হচ্ছে XY, তার মানে বাবা তো পুরোপুরি বর্ণান্ধ, তার মানে XC। এবার এদের মধ্যে চেকার বোর্ড করে দাও, দিলেই বুঝতে পেরে যাবে কী হচ্ছে। দেখো কী হচ্ছে, তাই তো, দেখো কি বলেছে XC আর XC+, XC আর Y, তাই তো। তার মধ্যে XC মানে XC আর XC হয়েছে, মানে এটা কি, এটা বর্ণান্ধ হয়ে গেছে, এটা বর্ণান্ধ, কালার ব্লাইন্ডনেস হয়ে গেছে, বুঝতে পারছো। আর এটা কি হচ্ছে C আর XC+, মানে এ কেরিয়ার হয়ে গেছে, এ নর্মাল, দেখতে কেরিয়ার নর্মাল, কিন্তু এ কী হয়ে গেছে কেরিয়ার, দেখতে নর্মাল মহিলা কিন্তু এর কালার ব্লাইন্ডনেস আছে। আর XYC এটা হচ্ছে XC+Y, মানে এ বর্ণান্ধ হয়ে গেছে ছেলেটা, আর এ হয়ে গেছে কি নর্মাল। তাহলে অপশান কী আছে দেখি, দেখো। তারপর যে বর্ণান্ধ কন্যা স্বাভাবিক পুত্র, না। বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা স্বাভাবিক পুত্র, না। বর্ণান্ধ কন্যা, হ্যাঁ এটা বর্ণান্ধ কন্যা, স্বাভাবিক বর্ণান্ধ পুত্র, হ্যাঁ এটা বর্ণান্ধ পুত্র।
বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক কন্যা, হ্যাঁ এটা স্বাভাবিক কন্যা বর্ণান্ধ জিন বহনকারী, আর এটা হচ্ছে স্বাভাবিক পুত্র, এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। বুঝতে পারছো? তাহলে অপশান হচ্ছে কি সি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে আমাদের এটা কত নম্বর হলো? 4 নম্বর সেটটাকে আমরা আলোচনা করলাম আজকে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কিছু কোয়ারি থাকে, কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব, ডিসক্রাইব করে দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্ত। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব, তবেই তো তোমরা ভিডিওগুলো পাবে। ঠিক আছে, ওকে চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে।